আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিও রান্নাঘর থেকেই শুরু করে দিলাম। আপনাদের সাথে মজার কিছু রান্নাও শেয়ার করছি, তো চলুন শুরু করি। তো প্রথমেই আমি আপনাদের সাথে একটা সবজির রেসিপি শেয়ার করছি। তো এখানে কিছু পেঁয়াজ প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট ছোট যে চিংড়ি মাছ ওগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভেজে নিলাম। এবার এতে মশলা অ্যাড করব। আমি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আমরা রেগুলার যে মশলাগুলো খেয়ে থাকি। আর এই কয়দিন আসলে আব্বু আম্মু যেহেতু ঢাকায় ছিল, তো আমার উপর দিয়ে একটা প্রেশারই গিয়েছে বলা যায়। তো আম্মু অবশ্য চলে এসেছে, তো আজকের থেকে অবশ্য একটু ভালোই ফিল হচ্ছে। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিলাম। আর শীতের মজাই হচ্ছে শীতের সবজির জন্য। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া, ফুলকপি আর হচ্ছে আলু নিয়ে নিয়েছি। আমার মনে হয় সিম হলে আরও বেশি ভালো হতো, কিন্তু বাসায় আজকে সিম নেই। আর আমি মিষ্টি কুমড়াটা খোসা সহই দিয়েছি, যেহেতু একদমই কচি ছিল, তো এই জন্য খোসা সহই দিয়েছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে। আর এই ফাঁকে আপনাদের সাথে পাবদা মাছের রেসিপি শেয়ার করছি। আসলে শীতকালে কিন্তু মাছ এবং সবজি দুটাই কিন্তু বেশি অ্যাভেলেবেল থাকে, আর খাবারের স্বাদও কিন্তু একটু অন্যরকম থাকে। আর গরমে দেখা যায় ভালো মন্দ রান্না করলেও খাওয়া যায় না ওইভাবে। তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে অনেক সময় কিন্তু বাটা মশলাগুলো ছিটে বেশি, তো সেই ক্ষেত্রে সাথে সাথে একটু পানি দিয়ে দিবেন, তাহলে মশলাটা ছিটে আর পাত্রের বাহিরে চলে আসে না। এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। তো এবার এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া। এটা আসলে কমন, সব তরকারিতেই দিয়ে থাকি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ। আর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ আসলে কেন যেন আমার এভাবে হাত দিয়ে ভেঙে দিতেই ভালো লাগে, মানে চাকু, বটি বা সিজার যেটাই বলেন না কেন, ওটা আমার কাছে ঝামেলা মনে হয়, কাটাকাটি আর কি। তো মশলাটা আমি ভালো মতো অল্প অল্প করে পানি দিয়ে দুইবার কষিয়ে নিলাম। এবার হচ্ছে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আসলে মশলাটা ভালো মতো কষিয়ে নিলে মাছ মানে যে কোনো তরকারির স্বাদটাই একটু অন্যরকম হয়ে যায়। তো এবার মাছগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, কারণ যখন একটু সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু মাছ বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, মাছটা ভেঙে যায়। আর এই ফাঁকে সবজিটাও মোটামুটি হয়ে এসেছে, তারপরও আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এখনও সবজি আসলে ভালো মতো সিদ্ধ হয়নি। আর ফুলকপি কিন্তু এখনও ভালো মতো বাজারে আসেনি, তো ওগুলো একটু শক্তই থাকে কেন যেন, তো এই জন্য একটু পানি দিয়ে দিলাম। যদিও পানি ছাড়া সবজি রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তো এখন ফুল সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমার মাছটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর একসাথে আসলে দুই চুলায় রান্না করছি, একবার পাত্র দেখা যায় এদিক ওদিক করে সরাচ্ছি। আসলে বারবার ক্যামেরায় চেঞ্জ করা, এক পাশে থেকে এক পাশে স্ট্যান্ড রেডি করা, এটা অনেক একটা ঝামেলার বিষয়। তো এই জন্য সহজ মনে হয় যে পাত্রই আসলে এক চুলা থেকে অন্য চুলায় পাল্টে ফেলি আর কি। তো এই জন্য আপনাদের একটু এলোমেলো লাগতে পারে। তো মাছটা মোটামুটি এই যে মানে বলক চলে এসেছে, তো এই অবস্থায় আমি একটু নেড়ে দিব। আর সরাসরি আমার নাড়াটা একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন, এভাবে হলে দেখা যায় মাছগুলো উল্টে পাল্টে দেওয়া হয়, আর হচ্ছে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর সবজিটাও ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, তো আমি এখন সবজিটা নামিয়ে ফেলবো। তো তার আগে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। আর শীতের দিনে রান্না বান্নার ক্ষেত্রে ধনিয়া পাতা দিলে মনে হয় যে কোনো রান্নাই মানে চলে যায় আর কি, মানে খুব মজা লাগে আর কি খেতে, আমার তো তাই মনে হয়। তো আমার সবজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছের তরকারিটাও একটু দেখে নিব।
আর নামানোর আগে কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিব। আর আমি কেন জানি না তরকারি রান্না করলে বা যে কোনো কিছু রান্না করলে কখনো লবণ মানে চেখে দেখি না, এটা আমার একটা বাজে অভ্যাসও বলতে পারেন। এই জন্য ম্যাক্সিমাম সময় তরকারিতে দেখা যায় আমার লবণ কম হয় তবে বেশি হয় না, কমই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি মা বা হচ্ছে আম্মু পাশে থাকে, দুজনের একজনকে দেখায়, আর আমি দেখলেও নিজে নিজে মনে হয় কেন যেন বুঝি না। যাই হোক, এবার কাজের কথায় আসি। আমরা কোথায় বেড়াতে যাব বা কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই বিষয়ে কিছু কথা বলবো। আর বলতে বলতে সেই ফাঁকে আপনাদের দেখিয়ে নিচ্ছি, আমরা হচ্ছে একটু বাহিরে বের হয়েছি সন্ধ্যার দিকে। আফিফের আব্বু হচ্ছে একটু মানে অফিসের কাজের ফাঁকে একটু এসেছে। আমরা জাস্ট মনে হয় আধা ঘন্টার জন্য বাহিরে গিয়েছিলাম। তো আমি এসেছি জিন্দা বাজার, এখন হচ্ছে প্রাইডের দোকানে যাচ্ছি, কারণ এখান থেকে আমার এক কালারের একটা শাড়ি নিতে হবে। আর এখানে এসে দেখলাম যে কাজী যে ফুড আইল্যান্ড, এটা ঢাকায় আমি দেখেছিলাম, তারপর ইউটিউবে হচ্ছে রিভিউ দেখেছিলাম খাবারের, তো সেটা দেখলাম যে সিলেটেও এসেছে। তো বলছিলাম যে এটা একবার ট্রাই করতে হবে। তো ওই দিন আসলে হাতে সময় ছিল না, এই জন্য আমরা আর ওই দিন যাইনি। তো এই তো চলে আসলাম হচ্ছে গিয়ে প্রাইডের দোকানে। এখন সেখান থেকে আমার একটা সাদা কালারের শাড়ি নেওয়ার কথা ছিল, কিন্তু আমি সাদা কালারের শাড়ি পাচ্ছিলাম না। তারপরে এখন নিতে হবে, হাতে বেশি সময় নেই, যার কারণে হচ্ছে এই পিঙ্ক টাইপের একটা কালারের শাড়ি নিয়ে নিলাম, লাইট আর ডিপ পিঙ্ক। আর অন্য শাড়িগুলো দেখছিলাম। তো আফিফের আব্বু অবশ্য অরেঞ্জ কালার পছন্দ করে দিচ্ছিল, বাট আমি যেই জায়গাটায় যাব সেই জায়গাটার সাথে আসলে অরেঞ্জ কালার মোটেও মানাবে না। আর এই সেটের শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, তবে দুইটা শাড়ি হলে আমি ওই সময় নিয়ে নিতাম। আমার দুইটা শাড়ি লাগবে সেম এরকম, তো এই জন্য আর নেওয়া হলো না। তো যাই হোক, তারপরেই তো আমাদের এখান থেকে কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা নেমে যাব। আর এখান থেকে চলে যাব হচ্ছে মিতালি মেনশনে। ও তার আগে আপনাদের সাথে বলি যে আমরা কোথায় যাব। আসলে আমরা 2017 সালে গিয়েছিলাম শাপলা বিল দেখতে, তো সেগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো 18 সালে আমাদের আর যাওয়া হয়নি, কারণ হচ্ছে আফিফ তখন একদমই ছোট ছিল। আর শাপলা বিলে দেখতে গেলে এই টাইমটাই যেতে হয়, মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের মধ্যেই যেতে হয়। তো এই জন্য আমরা এবার ডিসিশন নিয়েছি শাপলা বিলে যাব। আর শাপলা বিলে যাওয়ার জন্য আমি শাপলা প্রিন্টের শাড়ি খুঁজতে খুঁজতে একদম মানে হন্য হয়ে গিয়েছি বলা যায়, হন্য হয়ে খুঁজেছি। তো পাগলপাড়া হয়ে গিয়েছি, কিন্তু কোথাও পাইনি। পাইনি মন মতো, আর কি বলবো, আসলে পাইনি। অনলাইন থেকে শুরু করে সরাসরি বছরখানি যাবতই মানে হয় মার্কেটে গেলেই আমি খুঁজি যে সেরকম কোনো শাড়ি আমি পাই কিনা, কিন্তু আসলে পাইনি। তো অবশেষে চিন্তা ভাবনা থেকে ডিসিশন নিলাম যে যেহেতু আমি টুকটাক হচ্ছে গিয়ে হাতে আঁকাকির একটা অভ্যাস আছে, হ্যান্ড প্রিন্টেড যেটাকে বলে, তো সেটাই কেননা করে ফেলি। আর এই তো সেই জন্যই দোকানে আসলাম, যেই যে জিনিস লাগবে সেগুলো কেনাকাটার জন্য। আর দোকানদার ভাইয়ের সাথে আফিফের আব্বুর কিছু মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। খাওয়া বন্ধ করে দিব না, আর এনে আরো বেশি সুন্দর লাগতেছে। তাহলে শাড়ি শুধু আপনারা দিয়ে যাবো বাপের জন্য। তো আশা করি দোকানদার ভাইয়ের সাথে আফিফের আব্বুর মজার কথাগুলো শুনে আপনাদের ভালোই লেগেছে। আসলে আমরা যেই দোকানেই যাই না কেন, আফিফের আব্বুর দুষ্টামির জন্য সবাই আমাদের কম বেশি মনে রাখে। তো এখান থেকেই হচ্ছে আমি রং নিয়ে নিলাম। তো কোন রং ব্যবহার করব সেই ব্যাপারে আমি ডিটেলস আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব, যখন হচ্ছে আমি শাড়ির ভিডিওটা আপনাদের জন্য করব আর কি ওই সময়। তো এখানে বিভিন্ন ধরনের ব্রাশও কিন্তু পাওয়া যায়, কিন্তু আমি চিন্তা করেছি আমার মেকআপ দেওয়ার বহুত ব্রাশ আছে সেগুলোর কয়েকটা কাজে লাগিয়ে দিব, কারণ ব্রাশের দাম শুনে ভয় লাগছিল আর কি, সত্যি কথা বললাম আপনাদের সাথে, মজা করলাম। তবে চিন্তাভাবনা আছে এখান থেকেও ব্রাশ নিব, আর হচ্ছে বাসার ব্রাশও কাজে লাগাবো। আর এদিকে এই যে দেখেন আফিফের আব্বুর দুষ্টামি, ভাইয়ার একটা কাট নিয়ে
তো ভাইয়ার বলতেছে যে আপনার একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি সুন্দর করে হাসেন, মানে মজা করতেছিল ভাইয়ার সাথে। আর ভাইয়াও খুব আন্তরিক একজন মানুষ। আর এখন আপনাদের যে কুরুশ কাটাগুলো দেখাচ্ছি, অনেকেই বলে যে আপু এই ধরনের কুরুশ কাটা আপনি কোথায় পান? যারা আমার কুরুশ কাটার ভিডিও দেখে সেই আপুদের কথা আমি বলছি। অনেকেই জিজ্ঞেস করে আমার কাটাগুলো আমি কোথা থেকে নিয়েছি। আমার কাটাগুলো যদিও আমি বাইরে থেকে নিয়েছি, বাট এখন কিন্তু এই চায়না কাটাগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন, একটু খুঁজতে হবে আর কি। যেসব দোকানে এই যে এরকম পুঁথি চমকি বা লেস ফিতা পাওয়া যায়, এইসব দোকানে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তো ভাইয়ের দোকানে খুব সুন্দর সুন্দর লেস ফিতা, এগুলোর মানে সুন্দর কালেকশন আছে, এগুলো একটু দেখালাম। আমি যেহেতু শাড়ি বা 3 পিস রেগুলারলি নিজের হাতে করার ট্রাই করি, তো টুকটাক কেনাকাটা সবসময় হয়, কয়েকটা দোকান থেকেই হয় মিতালি মেনশনে, তো ভাইয়ের দোকান থেকেও হয়। আর সিলেটে যে ভিউয়ার্স আছেন আশা করি তাদের ভালো লাগবে, কারণ তাদের জন্য আমি ঠিকানাটাও দেখিয়ে দিলাম, মানে ভাইয়া আপনাদের হেল্প করলো আর কি। তো আমাদের এখান থেকে কেনাকাটা শেষ, আর এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাব। আর যেই কথা বলছিলাম যে আসলে চিন্তা করলাম যে নিজের হাতেই আসলে শাড়িটা বানিয়ে ফেলি, তাহলে দেখা যাবে অনেক দিন আগের কাজ নতুন করে একটা চর্চাও হলো, আর সেই সাথে নিজে কিছু করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা থাকে। যদিও আফিফকে নিয়ে এখন আসলে অত কাজ করতে পারি না, বাট মনে হলো যে যেহেতু কোথাও শাড়ি পাচ্ছি না মন মতো, তো নিজেই করে ফেলি। আর এই যে বলতে বলতে আপনাদের আফিফ বাবাইও হাজির। আর এখন যেই সেটটা দেখছেন এটাও কিন্তু আমি হাতেই বানিয়েছি। খুব সহজ কিন্তু খুব ইউনিক, কারণ নিজের হাতে বানানো যে কোনো জিনিসই কিন্তু ইউনিক। তো চলুন এই জিনিসটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসলে বাহির থেকে ফিরেই এটা বানিয়ে ফেললাম, কারণ আমার আসলে হুজুকে কাজ না করলে সেই কাজ করা হয় না, একটু আলসেমিও করি। তো এই তো বসে পড়লাম। এটা হচ্ছে একটা লেস, মূলত এগুলো কিন্তু এমনিতেই কিনতে পাওয়া যায় গজ হিসেবে। তো সেই লেসেই আমি হচ্ছে কিছু পার্ল লাগিয়ে নিচ্ছি পিঙ্ক কালারের। তো পাড়গুলো সুন্দর মতো এই যে জাস্ট সুই সুতার সাহায্যে তুলে তুলে লাগিয়ে নিচ্ছি, আর কিছুই না। আর এটা আমি গলার জন্য যেহেতু বানাচ্ছি, শুধুমাত্র লেস দিলে সেটা গলার সাথে সুন্দর মিশতেছে না, উল্টাপাল্টা হয়ে যাবে এরকম আর কি। তো এই জন্য পাড়গুলো দিলে এটা একটু ভারীও হবে আর গলায় সুন্দর মতো বসে থাকবে। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো এরকম বিভিন্ন ধরনের লেসে একটু মাত্র নিজের বুদ্ধি খাটিয়ে একটু মডিফাই করে কিন্তু সুন্দর মানে শাড়ি বা ড্রেসের সাথে পরার জন্য এরকম কিছু একটা তৈরি করে নিতে পারেন। আর এটা ব্যতিক্রমও হবে, কারোর সাথে মিলবেও না। তো আমি কানের দুলো তৈরি করে নিয়েছি, আর সেটা কিভাবে করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নর্মাল যে কানের দুলগুলো থাকে সেটাই আমি এখানে নিয়েছি, আর এই পমপমের মতো যেগুলো আছে এগুলো কেটে নিয়েছি। এখন আমি জাস্ট রাবার গানের সাহায্যে এটা এই কানের দুলের উপরে লাগিয়ে নিব। আর আপনারা এটা কিন্তু পার্মানেন্টও রাখতে পারেন, চাইলে ওয়ান টাইম হিসেবেও রাখতে পারেন, কারণ এটা চাইলেই আপনারা খুলে ফেলতে পারবেন। কারণ যেহেতু রাবার গান দিয়ে লাগানো, এটা টান দিলেই আপনার জোরে খুলে আসবে। তো আমি এখানে এই যে 2টা পমপম একটার উপর একটা করে লাগিয়ে নিচ্ছি। আর এইসব টুকিটাকি জিনিস আমার মাথায় ছোটোবেলা থেকেই ঘোরে। আমি ছোটোবেলা থেকেই দেখা যায় তো কোনো প্রোগ্রামে গেলে বা কোনো কিছু করলে দেখা যেত জুয়েলারি বা জামা কাপড় সব কিছুই নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিতাম আর কি, যেটাকে বলে। তাই তো আমার কানের দুল রেডি হয়ে গেছে, আর গলার জন্য মালাটাও তো অলরেডি রেডি হয়ে গেছে। আপনাদেরকে এখন একসাথে দেখিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু শাপলা বিলে যাব, শাপলাটা ওখানে কিন্তু সাদা কালার না, ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা যেটা। তো সেই জন্যই আমি সেই থিমে অনুযায়ী জিনিসটা তৈরি করেছি, এবং এটাই আমি শাড়ির সাথে পরবো। আর ফাইনালি পরলে কেমন লাগে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর এদিকে আফিফ বাবাইকে দেখেন, সে টিভির রিমোট নিয়ে চলে এসেছে। তো আমি ভিডিও এডিট করছিলাম, সে আবার আমার সাথে একটু সময় কাটালো। আর তারপরে মজার মজার ভর্তা দিয়ে এবার চিতই পিঠা খাওয়ার পালা। যেহেতু বলেছি যে আব্বু আম্মু চলে এসেছে, আর আম্মু আসলে আসলে সন্ধ্যার সময় এরকম ভালো নাস্তা টাস্তা খাওয়াই যায়। আম্মুর হাতে চিতই পিঠা খুবই ভালো হয়, আর চিতই পিঠা আমারও খুব পছন্দের। আমিও ভালোই বানাইতে পারি। আমার মনে হয় কি, নিজে যে জিনিসগুলো খেতে পছন্দ করি ওই জিনিসগুলো ভালো রান্না করতে পারি আর কি আমি। তাই তো চিতই পিঠা খাবো এখন। এখানে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে শুটকি ভর্তা, 2টা ভর্তা দিয়ে খাবো আর কি।
তো তারপরে দেখলাম আব্বু আবার বাহির থেকে জিলাপি নিয়ে আসলো, একদম গরম গরম ভাজা জিলাপি। আর যেদিন খাবার দাবার থাকে বাসায় সেদিন কিন্তু একটার পর একটা লেগেই থাকে, আর যেদিন খাবার দাবার না থাকে সেদিন দেখা যায় কোনো খাবারই থাকে না বাসায়, এরকম অবস্থা হয়। এটা কি আমাদের ক্ষেত্রেই হয় না সবার হয় ঠিক জানি না। তো এই যে আমি শাড়িটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে এই রঙগুলো আমি এনেছি, আর আপনাদের জন্য আমি এই শাড়ির ডিটেলসে একটা ভিডিও করব যে কিভাবে আমি এটা হ্যান্ড পেইন্ট করছি। আর এই লেসটা আমি এনেছি, এই লেস থেকেই কতটুকু হচ্ছে আমি গলার জন্য আর হচ্ছে কানের জন্য তো দেখলে নিয়ে একটা সেট তৈরি করে নিলাম। আর এই লেসটা হচ্ছে শুধুমাত্র আঁচলে লাগাবো। তো তারপরে বসে পড়লাম শাড়িটা একটু আঁকাআঁকি করতে, যে ডিজাইন করব সেটা একটু হালকা করে এঁকে নিচ্ছি, তাহলে পেইন্ট করতে সুবিধা হবে। যদিও আমার আঁকার দরকার হয় না, আমি আঁকা ছাড়াই পারি, বাট যেহেতু আপনাদের টিউটোরিয়াল আকারে আমি এটা শেয়ার করব তাই এঁকেই দেখাচ্ছি, তাহলে এটা সবার জন্য আর কি ইজি হবে। আমার জন্য আরও ঝামেলা মনে হয় এঁকে তারপরে হচ্ছে পেইন্ট করতে। তো আমরা খুব শীঘ্রই হচ্ছে শাপলা বিলে যাচ্ছি, আর এর আগে আমি শাপলা বিলের ছবি শেয়ার করেছিলাম। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, কারণ সেখানে আমাদের কিছু স্টিল ছবি আছে আপনারা অনেক পছন্দ করেছেন, এবং যারা এখনও দেখেননি আপনারা দেখে নিতে পারবেন আর কি। তো এই তো হুটহাট করেই শাড়ির সব কিছু এনে এবং শাড়ি আঁকাআঁকিও শুরু করে দিয়েছি। আর শাড়ি আঁকার সময় আপনাদের তামান্না আপা কী করে সেটা একটু শোনেন আর দেখেন। কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি, যেন দূর স্বপ্নের তো আশা করি তামান্না আপার কার্যকলাপ আপনাদের ভালোই লেগেছে। আর এখন হচ্ছে শাড়ির লেসটা লাগানোর পালা, আর লেসটা লাগিয়ে নিলেই আপনাদের তামান্না আপার শাড়ি রেডি, এবং সেও শাপলা বিলে যাওয়ার জন্য রেডি। তো সারা রাত বসে শাড়ি আঁকাআঁকির পরে পরদিন সকালবেলা হচ্ছে শাড়িটা একটু রোদ্রে দিলাম আর ছাদে আসলাম। আর শাড়ির যখন বিস্তারিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তখন আশা করি আপনারা ডিটেলসে বুঝে নেবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।